দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক রিকোয়েস্ট আসছে। অনেকে আমাকে বলেছেন, আমি তো এই মুহূর্তে নাম মনে করতে পারছি না। জিএডি বা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে ভিডিও করার। একটা মজার তথ্য বলি, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন অনেক বিভিন্ন ডিসিপ্লিনের ডাক্তারের কাছে গেছেন। গিয়ে তারপরে যখন আমার কাছে যখন এসেছেন, তখন আমরা যখন আগেকার প্রেসক্রিপশন গুলো ঘাটাঘাটি করি, তখন অনেক সময় আমরা দেখি যে ওই প্রেসক্রিপশনের কোনা দিয়ে লেখা আছে ছোট করে জিএডি। আমি বললাম, আপনারা যদি আপনার প্রিভিয়াস যদি আপনি ধরেন মেডিসিন, কার্ডিওলজি, আপনার বক্ষব্যাধি, আপনার পেটের ডাক্তার, এদের সবার যতবার গিয়েছেন এবং আলটিমেটলি পরবর্তীতে দেখিয়েছেন যে আপনি মানসিক ডাক্তারকে দেখাতে হয়েছে, আপনি আমাদের প্রেসক্রিপশনটা দেখবেন উপর দিয়ে কোনা দিয়ে লেখা আছে জিএডি। সো হোয়াট ইজ জিএডি? এটাই সেই জিএডি বা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটা সম্পর্কে আজকে কথা বলতে চাচ্ছি। এটি হচ্ছে একটা উদ্বেগজনিত রোগ। ব্রেইনের নির্দিষ্ট কিছু অংশ যখন খুব বেশি সক্রিয় হয়ে যায়, খুব বেশি ব্লাড ফ্লোতে অ্যাবনর্মালিটি থাকে, তখনই এই জিএডি রোগটা দেখা দেয়। এই জিএডি রোগটার বৈশিষ্ট্য কি? DSM-5 বলে একটা বই আছে, যে ওটাকে আমরা বলি যে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন একটি প্রত্যেকটা রোগের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া নির্মাণ করে দেয়। তো সেই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অনুযায়ী, DSM-5 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আমরা বলতে চাই যে, সেটা আমরা বলবো যে 6 মাস মেয়াদে যদি কারো একের পর এক দুশ্চিন্তা আসতে থাকে, এবং এই দুশ্চিন্তা শুধু একটি বিষয় না, নানা রকম বিষয় নিয়ে অনেক রকমের দুশ্চিন্তা আসতে থাকে তার মধ্যে, এবং এটা অ্যাটলিস্ট 6 মাস থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই দুশ্চিন্তা রোগী কন্ট্রোল করতে পারছেন না, উনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এই দুশ্চিন্তাটা। এইরকম যদি হয়, তাহলে এটি জিওডি রোগের একটি কোর ফিচার বা একটি একটি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন কথা হলো, এগুলো তো থাকবেই। থাকার পরে এখন আমি 6টা কথা বলবো, 6টা পয়েন্ট বলবো। এই 6টা পয়েন্টের মধ্যে যদি কারো এই 6 মাস আর যে কোনো 3টা যুক্ত হয়ে যায়, তাহলে একদম কনফার্ম উনি জিএডি রোগে ভুগছেন। 1 নাম্বার সিমটম হচ্ছে যে রেস্টলেসনেস বা খুব অস্থিরতা, সবসময় অস্থির অস্থির মনোভাব, বা ইংরেজিতে বলা হয় যে সবসময় খুব কিড আপ অন এইজ, মানে হচ্ছে যে খুব অ্যালার্ট থাকা, সতর্ক থাকা, চঞ্চল থাকা, ছটফট ছটফট অস্থির অস্থির ভাব, মানে এত শান্ত হতে পারছি না কখনো, এরকম এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইরিটেবিলিটি, বা মানে হচ্ছে যে অল্পতেই রেগে যাওয়া, অল্পতেই মেজাজ হারিয়ে ফেলা। 3 নাম্বার হচ্ছে মনোযোগ দীর্ঘক্ষণ বজায় রাখতে না পারা। 4 নাম্বার হচ্ছে ঘুমের সমস্যা, ঘুমটা তৃপ্তিদায়ক হচ্ছে না, অথবা ঘুম আসতে দেরি হচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে মাঝখানে, এমন হতে পারে। 5 নাম্বারে হচ্ছে আপনার মাসেল টেনশন, বিভিন্ন জায়গায় ব্যথা, আপনার ঘাড়ের পেছনে, মাথার পেছনে, শোল্ডার, এসব জায়গায় নানা রকম ব্যথা, চাপ চাপ টান টান হয়ে থাকে এটি। এবং 6 নাম্বারে হচ্ছে অল্পতেই ক্লান্ত হয়ে যাওয়া। অদ্ভুত বিষয়, ক্লান্তি মানে আমরা মনে করি যে শারীরিক কারণেই বুঝি হয়, কিন্তু মানসিক অনেক চাপ থেকেও কিন্তু এই যে অ্যাংজাইটি রোগে এরকম ক্লান্তি আসতে পারে। এই 6টির মধ্যে যদি কোনো 3টা থেকে থাকে, আর আমি প্রথমেই যে কোর ফিচার বলেছি, এগুলো সহ যদি এগুলো থেকে যায় বা মিলে যায়, তাহলে আপনি আসলে অ্যাংজাইটি রোগে, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার রোগে ভুগছেন। এবং আরো 2টা কথা আছে, এই সিমটম গুলো অন্য কোনো শারীরিক কারণে হচ্ছে না, এবং এই সিমটম গুলো অন্য কোনো মাদকের কারণে হচ্ছে না, এই সিমটম গুলো অন্য কোনো মানসিক রোগ দ্বারা ব্যাখ্যা করা যায় না। যদি এরকম হয়, তাহলে আমরা বলে ফেলতে পারি যে আপনি জেনারেলাইজড অ্যাংজাইটি রোগে ভুগছেন। আরো অনেক অনেক লক্ষণ আছে। আমরা যদি শুধু আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের DSM-5 ক্রাইটেরিয়া বলি, তাহলে এগুলো আরো অনেক লক্ষণ আছে অ্যাংজাইটি। যেমন আপনার সেক্সুয়াল প্রবলেম হতে পারে অ্যাংজাইটি থেকে, আপনার অ্যাংজাইটি থেকে পেটের সমস্যা হতে পারে, অ্যাংজাইটি থেকে আপনার হাত পা টিংলিং হয়, চাবায় কামড়ায়, ঝিনঝিন ঝিনঝিন করে, এরকম হতে পারে। অ্যাংজাইটির জন্য হাত কাঁপতে পারে, অ্যাংজাইটির জন্য ঘন ঘন প্রস্রাব হতে পারে, অ্যাংজাইটির জন্য এই যে বললাম যে পেটে মশামশি, ঘন ঘন ঢেকুর ওঠা ইত্যাদি হতে পারে। নানা রকম সমস্যা অ্যাংজাইটিতে হতে পারে। বুক ধড়ফড় হতে পারে, দম বন্ধ লাগতে পারে। এগুলো কিন্তু সবই অ্যাংজাইটির জন্য হতে পারে। এগুলো বললে আসলে শেষ করা যাবে না। এত এত সিম্পটম, যেগুলো বললে আপনার অনেক সময় টেনশন, নিজেরাই মনে করেন যে যে মানে তাহলে মানে এত সিম্পটম এতদিন আমরা গুরুত্ব দিই না, তাহলে সবই তো আমি তো মানসিক রোগের কাতারে পড়ে যাচ্ছে। বিষয়টা স্টিগমা বাড়ানোর জন্য বলছি না, বিষয়টা সতর্কতা
ডেভেলপ করার জন্য, মানে আপনাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য বলছি। তো যেটা বলছিলাম, তাহলে এই রোগের চিকিৎসা কি? রোগ বলেছি, চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে যে ২ রকমের চিকিৎসা আছে। এটা মাইল্ড, মডারেট না সিভিয়ার আমরা অ্যাংজাইটি আমরা নির্ণয় করি। নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা করি। আমরা কাউন্সেলিং একটি চিকিৎসা, পাশাপাশি ওষুধ আরেকটি চিকিৎসা। কখনো কারো একটিতেই হয়ে যায়, কারো দেখা যায় যে একাধিক চিকিৎসা লাগে। যেমন কাউন্সেলিং এর মধ্যে আমরা কি করি? রোগী কোনো বিষয় নিয়ে উনি চাপে আছেন কিনা সেটা আপনি নিজেও চেষ্টা করে দেখতে পারেন। যদি আমি সেলফ হেল্প করতে বলি যে নিজে চেষ্টা করে দেখেন, চিন্তা করে দেখেন নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আপনি চাপে আছেন কিনা, নিজের স্ট্রেসর গুলো খুঁজে বের করেন। খুঁজে বের করে সেগুলো যদি সমাধানের চেষ্টা করেন, কিছুটা হলেও আপনার দুশ্চিন্তা কমবে। না, আমি কিন্তু বলেছি এই রোগ নির্দিষ্ট কোনো বিষয় না, সব বিষয় নিয়ে টেনশন আছে। আপনি নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ করবেন, নিয়মিত আপনি গ্রাউন্ডিং টেকনিক ফলো করবেন। এর আগে আমি গ্রাউন্ডিং নিয়ে একটা ভিডিও করেছি, লাগলে আমি আপনার কমেন্টে চাইলে আমি একটা লিঙ্ক দিয়ে দিব। যে আপনি ৫টা জিনিস দেখেন, ৫টা জিনিস স্পর্শ করেন, ৫টা জিনিস আপনি ঘ্রাণ নেওয়ার চেষ্টা করেন, ৫টা জিনিস শ্রবণ করেন। এরকম ভাবে টেকনিকে আপনি নিজেকে একটু স্থিতিশীল করতে পারেন। আপনি নিয়মিত শরীরচর্চা করেন। আপনি নিজেকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করেন। অন্যদিকে মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করেন। আপনি ধর্মচর্চা করেন। আপনি এইভাবে করতে থাকলে দেখবেন যে অ্যাংজাইটি কিন্তু অনেক কমে। আমি এর আগেও বলেছি, সোশ্যালি কানেক্টেড যত থাকবেন, যত মানুষের সাথে মিশবেন এবং একা না থেকে সোশ্যাল অ্যাক্টিভিটি বাড়াবেন, অ্যাংজাইটি তাতে অনেকটাই কমে যাবে। কিন্তু এগুলোর পরেও যখন কাজ না হয় তখন আপনার প্রফেশনাল হেল্প নিতে হবে। এবং আপনি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি আপনার লিস্ট করবেন, আপনার প্লেজারেবল অ্যাক্টিভিটিস এর লিস্ট করবেন। যেই যখন আপনার বেশি খারাপ লাগবে, বেশি অস্থির লাগবে, খারাপ লাগছে, তখন আপনার প্রিয় কাজগুলো লিস্ট ধরে একটা একটা করে করা শুরু করবেন। যখন যেটা পসিবল হয়, যখন যেটা ফিজিবল হয়। তো ওইটা করা শুরু করলে তখন আপনি দেখবেন যে কিছুটা হলেও দুশ্চিন্তা অস্থিরতা কমে। কিন্তু এত কিছু পরে যখন সম্ভব হয় না, তখন কাউন্সেলিং নিতে হয়, তখন ঔষধ নিতে হয়। এবং ঔষধ আহ এটার একটা মানে এটার এভিডেন্স আছে, প্রমাণ আছে যে ঔষধ আসলে ওই যে ব্রেইনের ওই অংশকে নিয়ন্ত্রণ করে। আপনার যেই রাসায়নিক উপাদানগুলো তারতম্যের কারণে অ্যাংজাইটি হয়, ওষুধ সেই রাসায়নিক উপাদানগুলোকে আবার ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসে, যার ফলে আপনার অ্যাংজাইটি অনেকাংশে কমে যেতে সম্ভব, মানে কমে যাবে আসলে ইনশাল্লাহ। এর পাশাপাশি যখন আপনি কাউন্সিলিং করবেন, কাউন্সিলিং এর মাধ্যমে আমি যা যা বললাম খুব সংক্ষেপে, এগুলো যখন অ্যাপ্লাই করানোর চেষ্টা করা হবে আপনার উপরে, আপনার অ্যানালাইসিস, আপনার চিন্তা, আপনার থিংকিং প্রসেসকে অ্যানালাইসিস করতে আপনাকে হেল্প করবে কাউন্সিলিং। আপনার থিংকিং প্রসেসকে যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, এরর থাকে, সেটাকে ঠিক করতে হেল্প করবে কাউন্সিলিং। সিবিটি নামক কাউন্সিলিং আছে, বিহেভিয়ার থেরাপি দেয়। বিহেভিয়ার থেরাপির মধ্যে এই যে রিল্যাক্সেশন, মাইন্ডফুলনেস, বডি স্ক্যানিং সবকিছু যখন শেখানো হয়, এগুলো আসলে তো অনেক অনেক বিষয়, মানে বড় বিষয় আসলে। আর আমি আসলে যখনই বলি যে সমস্যার কথা, তারপরে যদি সমাধান না বলি তখন আপনারা মন খারাপ করেন। মানে সমাধানের একটা ধারণা দিচ্ছি এবং প্রাথমিক কিছু মানে নিজের করতে পারেন এরকম সমাধান দিলাম। আর প্রফেশনাল হেল্প গুলো তো আসলে প্রফেশনাল সেটিং এ করতে হয় এবং এটা সময় নিয়ে করতে হয়। তো এই উপায়ে আসলে অ্যাংজাইটি কমানো যায়। আর ঔষধ কি লাগবে? অনেকে বলে আমাকে একটা ওষুধ দেন। একটা ওষুধ দিতে গেলে ভাই অনেক বিষয় উপর নির্ভর করে আসলে। আপনার ওজন কেমন, আপনার অন্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা, আপনার পায়খানা কেমন হচ্ছে, আপনার প্রস্রাব কেমন হচ্ছে, আপনার খাবারের রুচি কেমন, আপনার নানা দিক বিবেচনা করে আপনাকে ওষুধ দিতে হয়। যেই ভাইটি বিদেশ যাবে তার এক রকমের ওষুধ, যে তার ওষুধ ক্যারি করতে হবে। যে ভাইটি দেশে থাকবে তার এক রকমের ওষুধ। যেই মহিলা পেশেন্ট কনসিভ করতে চাচ্ছেন, উনি তার একরকমের ওষুধ দিতে হবে। নানা রকমের জটিলতা আছে। যার প্রোস্টেট এনলার্জমেন্ট হয়ে গেছে যে পুরুষটির, তার একরকমের ওষুধ। তো এগুলো বিচার বিবেচনা করে, রোগের ইতিহাস বিচার বিবেচনা করে, আগে কোনো ওষুধ খেয়েছে কিনা সেটা বিচার বিবেচনা করে আসলে ওষুধ নির্বাচন করতে হয়। তো যাই হোক, তো আমি অ্যাংজাইটি রোগ সম্পর্কে বলার চেষ্টা করেছি। এই রোগ সম্পর্কে আপনাদের ধারণা নিশ্চয়ই হয়েছে। চিকিৎসা কি সেটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো চেষ্টা করেন, ইনশাল্লাহ সফল হবেন। সবার জন্য শুভকামনা, দোয়া থাকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।